সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নবম দশম শ্রেণীর আজকে হচ্ছে কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ। কৃষি শিক্ষা বইয়ের আজকে দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ব কৃষি উপকরণ। কৃষি উপকরণ কি কি আছে? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 36। কৃষি উপকরণ ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফসল বীজ বংশবিস্তারিক উপকরণ। ফসলের যে বীজ থাকে সেটা কি বংশবিস্তারিক উপকরণ। এদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেমন বছরের পর বছর ফসল উৎপাদন করতে পারি, তেমনি একটি দেশে নতুন ফসল আয়ত্তকরণ ও সংযোজন করতে পারি। একটি ফসলের জীবা একটি ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ ধরে রাখতে পারি এবং নানা জীব কৌশল প্রয়োগের মধ্য দিয়ে উন্নতর করে তুলতে পারি। এখানে কৃষি উপকরণ বলতে কি বলা হয়েছে? বীজ। যখন একটা বীজ আমরা বপন করি, যখন বীজ বপন করি, সেই বীজটা অঙ্কুরিত হয়ে একটা গাছ হয়। গাছটা খুবই ছোট থাকে, নরম থাকে। তোমরা হয়তো অনেকেই দেখেছো। কিন্তু আস্তে আস্তে যখন এই গাছটা একটা বটবৃক্ষে রূপান্তরিত, অনেক বড় গাছে রূপান্তরিত হয়, সেই গাছ থেকে আবার ফুল হয়, ফল হয়, আবার যে ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে আবার বীজ সংগ্রহ করা হয় বা ফুল থেকে বীজ সংগ্রহ করা হয়। এইভাবে পৃথিবীর শুরু থেকে গাছ থেকে গাছ বা বীজ থেকে বীজ হচ্ছে বা ভবিষ্যতে হবে, কিয়ামত পর্যন্ত হবে। তো এখানে তোমাদের কি বলা হচ্ছে? ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফসল বীজ। একটা ফসল যদি তুমি ফলাইতে হয়, যেমন তুমি যদি একটা ডালিম গাছ রোপণ করতে চাও, তাহলে ডালিম গাছের ঢাল রোপণ করলে তো তোমার ডালিম গাছটা আরেকটা ডালিম গাছ হবে না। আমাদের বীজ বপন করতে হবে। ডালিমের ছোট্ট ছোট্ট দানাগুলো কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। করে এটা বীজ আকারে রোপণ করতে হবে। বংশ বিস্তারিক উপকরণ এদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেমন বছরের পর বছর ফসল উৎপাদন করতে পারি। আমরা একটা বীজ ব্যবহার করে এটা থেকে যখন বড় একটা গাছ হয়, যখন উপযুক্ত বয়স হয়, তখন ফসল দেয়। সেই ফসল থেকে আমরা আবার বীজ সংগ্রহ করি। কি করি? আবার বীজ সংগ্রহ করি। এবার আমরা দেখো প্রথম পরিচ্ছেদে কি লেখা আছে। প্রথম পরিচ্ছেদে লেখা আছে ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। ফসলের যে বীজ থাকে সেটা বংশ বিস্তার করে কিভাবে? উপকরণের মাধ্যমে। সেটার ধারণা বা ব্যাখ্যা এখানে এই পৃষ্ঠা বা এই পরিচ্ছেদে বিস্তারিত দেওয়া হয়েছে। চলো আমরা একটু পড়ি। বীজ উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম। সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। সাধারণত বীজ কাকে বলে? সাধারণত বীজ বলে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয়। তাকে কি বলে? বীজ বলে। বীজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে আমরা বীজকে দুই ভাবে বুঝতে পারি। বীজ সম্পর্কে যে সুস্পষ্ট যে একটা ধারণা তোমাদের পেতে হবে, সেটা যদি পেতে হয় তাহলে কয় ভাগে ভাগ করতে হবে? দুই ভাগে ভাগ করতে হবে। এটা কিন্তু তোমাদের অবজেক্টিভ প্রশ্নে আসবে, এমসিকিউ প্রশ্নে আসতে পারে, কয় ভাগে ভাগ করতে পারে। নাম্বার ক হচ্ছে উদ্ভিদ তথ্য অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বকে বীজ বলে। উদ্ভিদ তথ্য, উদ্ভিদের যে তথ্যের মাধ্যমে উদ্ভিদ তথ্য মানে এখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়। উদ্ভিদের মানে কিভাবে জন্ম হয়, কিভাবে কি হয়, বংশবৃদ্ধি করে, কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে, কিভাবে উদ্ভিদ খাদ্য সঞ্চয় করে, এইসব মানে উদ্ভিদের A to Z যে শাস্ত্রে বা যে তথ্যে বলা আছে সেটাকে কি বলে? উদ্ভিদ তথ্য বলে। উদ্ভিদ তথ্য অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বকে বীজ বলে। নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বকে কি বলে? বীজ বলে। এ ধরনের বীজকে ফসল বীজ বলে। এ ধরনের যে বীজ থাকে তাকে কি বীজ বলে? ফসল বীজ বলে বা
প্রকৃত বীজ বলে বা উদ্ভিদ তাত্ত্বিক বীজও বলে। যেমন ধান, গম, সরিষা, তিল, সিম, বরবটি, টমেটো, ফুলকপি, মরিচ, জিরা, তারপর হচ্ছে ধনসা, জাম, কাঁঠাল ইত্যাদি। এগুলো কি উদ্ভিদ তাত্ত্বিক জীবও বলে। এগুলো কি কি বলে? উদ্ভিদ তাত্ত্বিক জীব। তোমরা কিন্তু এটা মনে রেখো। এবার খ নাম্বারে, এর আগে আমরা কিন্তু দেখেছি দুই ভাগে কি বুঝাতে পারে। তার প্রথম ভাগে হচ্ছে উদ্ভিদ তথ্য অনুসারে, দ্বিতীয় ভাগে সে কৃষি তথ্য অনুসারে, দ্বিতীয় ভাগে হচ্ছে কি তথ্য অনুসারে? কৃষি তথ্য অনুসারে। উদ্ভিদের যে কোনো অংশ, মূল, পাতা, মূল মানে যে শিকড় থাকে উদ্ভিদের, যেমন একটা যদি ধরো বেগুন গাছ, বেগুন গাছের যে শিকড় থাকে মানে মাটির নিচে, সেগুলোকে আমরা মূল বলি। আর পাতা তো সবাই চেনো। কাণ্ড, কাণ্ড মানে হচ্ছে যে মেন গাছের যে মেন আগা থাকে ওটাকে কাণ্ড বলে। কুড়ি, কুড়ি মানে কাণ্ড থেকে যে শাখা, শাখা প্রশাখা বাইর হয় এটাকে কুড়ি বলে, শাখা, যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশবিস্তারক উপকরণ বলে। কি বলে? বংশবিস্তারক উপকরণ বলে। যে যে বীজটা নতুন উদ্ভিদে জন্ম দিতে পারে। সকল বীজ কিন্তু পরিপক্ক হয় না। যেমন ধরো বেগুন গাছে যদি বেগুন ধরে, সকল বেগুন কোনো সুষ্ঠু হয় না, কোনোটা একটু বেঁকে বেঁকে হয়, কোনোটা একটু অনেক সুন্দর হয় দেখতে, এবং কি অনেক বেগুন আছে পোকামাকড় নষ্ট করে ফেলে, পচে যায়। তাহলে যেই বেগুনটা পচে গেল, পোকামাকড় নষ্ট করে ফেললো, ওই বেগুনের ভিতরে বীজটাও কিন্তু নষ্ট হয়ে গেল। এই নষ্ট বীজ থেকে ভালো কিন্তু উদ্ভিদ বা ভালো বীজ হবে না, ভালো চারা অঙ্কুরিত হবে না। তারপরে কি বলা হয়েছে? তাকে বংশবিস্তারিক উপকরণ বলে। এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজও বলা হয়। এই ধরনের উপকরণ কি কি বলা হয়? কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজও বলা হয়। যেমন আমের কলম, আমের কলম, আলুর কন্দ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, কচুর পাথরকুচি গাছের পাতা, তারপরে হচ্ছে কাকরোলের মূল, গোলাপের ঢাল ও কুঁড়ি, আনারসের মুকুট, কলা গাছের হচ্ছে শাকার, আদা, হলুদ, রসুন, কচু ও সকল উদ্ভিদতান্ত্রিক বীজ। তোমরা এখানে যদি একটু লক্ষ্য করো, যেমন আমের কলম, আমের কলম হচ্ছে আম গাছের ঢালের মধ্যে যদি আমরা একটু গোবর সার, গরুর মল আর কি, সেটাকে আমরা গোবর গোবর বলি। গরু যে পায়খানা করে এটাকে কি বলে? গোবর বলে। গোবর দিয়ে যদি আমরা একটু মাটি এবং কি গোবর একসাথে, নয়তো বা খালি মাটি দিলেও হবে, একটা গাছের ঢালের মধ্যে যদি তুমি একটু পলিথিন দিয়ে নয়তো একটু কাগজের টুকরা দিয়ে ভালো করে বেঁধে দাও, তাহলে দেখবে যে এক সপ্তাহ এবং কি বা 10 দিন, এক সপ্তাহের মধ্যে, প্রায় 1-2 সপ্তাহের মধ্যে এই জায়গার মধ্যে কি চলে আসবে? এই শিকড় চলে আসবে। আম গাছের উঁচু, ধরো অনেক বড় একটা আম গাছ, কিন্তু সেই ছোট্ট একটা ঢালের মধ্যে তুমি কি করলা? যখন একটু গোবর দিয়ে ভালো করে, যেমন ধরো এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ বা আমের ঢাল, এখান দিয়ে যদি তুমি একটু ভালো মাটি দিয়ে এবং কি গোবর দিয়ে, মাটি দুইটার একটা দিলে হবে বা দুইটা মিক্সড করে দিলেও হবে, যদি একটু পলিথিন দিয়ে বেঁধে দাও, দেখবা 1 সপ্তাহ পরে এটুক জায়গা যদি বেঁধে দাও, তাহলে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে এখানে শিকড় জন্মাবে। এই শিকড়টা যদি এখান থেকে বরাবর কেটে দিয়ে, মানে গাছের সাথে যে সংযোগটা আছে ঢালের, ওটা যদি কেটে দিয়ে একটা মাটিতে রোপণ করে দাও এভাবে, তাহলে কি হয়ে যাবে? তোমাদের একটা গাছ থেকে আর একটা গাছ হয়ে গেছে, এটাতে কোনো বীজের প্রয়োজন হয়নি। তেমনি ভাবে আলুর কন্দ, আলুর কন্দ মানে হচ্ছে আলু, আমরা যে আলু খাই, আলুর কোনো নাই। আমরা যে গোলালু খাই, গোলালুর সাধারণত কোনো বীজ নাই, সাধারণত কোনো বীজ দিয়ে গোলালু চাষ করা হয় না। এবং কি মিষ্টি আলু, মিষ্টি আলু কোনো বীজ দিয়ে চাষ করা হয় না। গোলালু এবং কি মিষ্টি আলু, আলু থেকে যেই চারা গাছ, চারা বাইর হয়,
আলু আমরা তোমরা বাজার থেকে যখন এই আলুর সিজনে আর কি যখন নভেম্বর ডিসেম্বরের দিকে আর কি, বছরের শেষ সময়ের দিকে, এই সময় না, তারও একটু আগে মনে হয় অক্টোবরে নভেম্বরের দিকে আলু চাষ করা হয় মেবি। তো তখন আলু থেকে কিন্তু অনেকগুলো চারা অঙ্কুরিত হয়। তো এটা আলু চাষ করতে কিন্তু কোনো বীজের প্রয়োজন হয় না, সেটা গোলালু হোক কি এবং কি মিষ্টি আলু হোক। তেমনি ভাবে আখের কাণ্ড বলতে আমরা যে আখ খাই, আখ দিয়ে চিনি, আমরা জানি যে আখ দিয়ে চিনি বানানো হয় এবং কি আখ আমরা এমনিও সচরাচর দাঁত দিয়ে খাই বা আখের রস খাই। আখের কিন্তু কোনো বীজ নাই। আখ কিভাবে হয়? আখটাও আমরা আখের যে মাথার মধ্যে যে কাণ্ডটা থাকে এটা থেকে আবার চারা জন্মায়। আবার কি চারা জন্মায়? চারাটা দিয়ে আবার কি হয়? এই বংশবিস্তার হয়। তেমনই পাতালকুচি একটা গাছ আছে। এই গাছটা ওষুধি গাছ। এই গাছেরও কিন্তু পাতা থেকে গাছ জন্মায়। এটার কোনো বীজ নাই। তেমনিভাবে কাঁকরোল গাছ যদি আমরা লাগাতে চাই, কাঁকরোল গাছের যে মূল থাকে মাটির নিচে, এই মূলটা যদি আমরা অন্য জায়গায় রোপণ করি তাহলে এই মূলের মাধ্যমেও বংশ বিস্তার করে। কাঁকরোল গাছের অবশ্যই বীজ আছে, কিন্তু আমরা মূলের মাধ্যমেও কি করতে পারি? বংশ বিস্তার করতে পারি। তেমনি এটা গোলাপের ডাল, গোলাপ ফুলের গাছে আমরা গোলাপ কে না পছন্দ করে? সবাই আমরা গোলাপ ফুল পছন্দ করে। ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো হাতে গোনেও পাওয়া যাবে না, হারিকেল দিয়ে খুঁজলেও হয়তো পাওয়া যাবে না। ফুল কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু গোলাপ ফুল গাছে ঢাল রোপণ করলে গাছ হয়ে যায়, এটার বীজ বপন করতে হয় না। তেমনি ভাবে আনারসের মুকুট, আনারস গাছেরও তেমনি আনারস গাছের আজ পর্যন্ত আমি আনারস তো ছোটবেলায় থেকে খেয়ে আসছি। আসলে আমাদের এলাকায় তো আনারস চাষ হয় না, তবে আনারস গাছের কোনো বীজও দেখতে পাই নাই, কিনে নিয়ে আসছি বাজার থেকে। কিন্তু আনারস গাছে একটা মুকুট থাকে, এই মুকুটটা যদি মাটিতে পুঁতে দেয় বা রোপণ করা হয় তাহলে তার থেকেও কি হবে? গাছ হবে, আবার আনারস ধরবে, কিন্তু তার কোনো বীজ লাগাতে হয় না। কলা গাছের শাখার কলা গাছ রোপণ করতে, কলার মধ্যেই কিন্তু আমরা অনেক ধরনের কলা আছে, সব কলাতেই কিন্তু বীজ পাওয়া যায় না, তবে যেসব কলাতেও বীজ পাওয়া যায় সবগুলা কলা গাছে কিন্তু আমরা একটা থেকে একটা বের হয়, চারার মাধ্যমে আমরা রোপণ করি, বীজ থেকে কলা গাছ অঙ্কুরিত করি না। তেমনি ভাবে আদাও একটা থেকে একটা হয়। রসুনেরও কোনো গোটা হয় না, আমরা একটা থেকে একটা লাগাই দিই। রসুনের যে ছোট ছোট যে কোষগুলো আছে, কোষগুলা আমরা একটা একটা মাটির মধ্যে পুঁতে দিলে কি হয়? একটা একটা গাছ হয়ে যায়। তেমনি ভাবে কচুরও কিন্তু কোনো বীজ নেই, একটা গাছ থেকে আরেকটা গাছ হয়, একটা গাছ থেকে আরেকটা গাছ, এভাবে বংশ বিস্তার করে। আচ্ছা, তোমরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে কৃষি তথ্য অনুসারে উদ্ভিদে বংশ বিস্তার করে, আর এবং কি উদ্ভিদ তথ্য অনুসারে কিভাবে বংশ বিস্তার করে। উদ্ভিদ তথ্য অনুসারে বংশ বিস্তার করে বীজের সাহায্যে, আর কৃষি তথ্য অনুসারে উদ্ভিদ বিস্তার করে বংশানুক্রমিকভাবে, একটা ছাড়া থেকে আরেকটা ছাড়া হয়। আর এখানে হয় বীজ হয়, যেমন ধান রোপণ করলে ধানের আবার বীজ হয়, এই বীজ থেকে ধান হয়, গম থেকে গম হয়, সরিষা থেকে সরিষা হয়। কিন্তু এখানে কৃষি তথ্য অনুসারে এটা একটা গাছ যদি রোপণ করে আরেকটা গাছ হয়, গাছের মাধ্যমে গাছ হয়, এখানে বীজের কোনো সংযোগ থাকে না বা লাগে না। এরপরে দেখো, কাজে দেখা যায় সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয়। এখানে কি বলছে দেখো, উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের কি অন্তর্ভুক্ত? যে উদ্ভিদ মানে বীজ, যেগুলো বীজ দিয়ে যেগুলো ফসল আমরা জন্মাই সেগুলো কিন্তু আমাদের কাজে যেমন লাগে, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয়। এবার দেখো ফসল বীজ উৎপাদনের ধাপসমূহ। বীজ উৎপাদন একটি জটিল প্রক্রিয়া। কি প্রক্রিয়া? জটিল প্রক্রিয়া। উন্নত মানের বীজ পেতে হলে যথাযথ নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে বীজ উৎপাদন করতে হবে।
ফসল উৎপাদনের জন্য যেসব ধাপ অতিক্রম করা হয়, বীজ উৎপাদনের জন্য সেসব অগ্রসর হতে হবে। পার্থক্য হলো এই যে বিভিন্ন ফসলের বীজ যেমন ধান, পাট, গম, মূলা, মরিচ ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপসমূহের বিশেষ যত্নবান হতে হয়। এরপরে জমি নির্বাচন। একটি বীজ যদি রোপণ করেন তাহলে সেটা জমি নির্বাচন করতে হবে। বীজ জমি পৃথকীকরণ, বীজ সংগ্রহ, তিনটি পদ্ধতির মাধ্যমে আমরা এই তিনটি পদ্ধতি একটু পড়ি। বীজ উৎপাদনের জন্য উর্বর জমি নির্বাচন করা উচিত। যদি জমি অবশ্যই আগাছামুক্ত, আলো বাতাস যুক্ত হতে হবে। আমি এমন একটা জায়গায় ধান চাষ করব, সেখানে যদি কোনো আলো না থাকে, ছায়ায় ভরপুর থাকে, তাহলে আগাছায় ভরপুর থাকে, তাহলে আমার ধান চাষটা হবে না। নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের বীজের চাষ না হলে থাকলে আরো ভালো। যে জমিতে আমি আগের বছরও ধান চাষ করছি, এখন এই বছরও ধান চাষ করব, এমনটা না করাই উত্তম। নির্বাচিত জমিতে অন্তত 2% জৈব পদার্থ থাকা উচিত। জৈব পদার্থ কিভাবে তৈরি করা হয়? প্রাকৃতিকভাবে তৈরি করা যায়, জৈব সারের মাধ্যমেও জৈব পদার্থ তৈরি করা যায়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থ তৈরি করা যায়। বীজ জমি পৃথকীকরণ। বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান থাকতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত শস্য বীজের সাথে যেমন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে। যেমন আমি ধান চাষ করব, ভুট্টা চাষ করব এবং কি সরিষা চাষ করব, তো যদি আমি পাশাপাশি রাখি এই তিনটা বীজ, তাহলে একটার সাথে একটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এটা পৃথক করে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, যাতে একটার সাথে একটা মিক্সার না হয়ে যায়। তখন কিন্তু ভালো ফসল ফলাইতে পারবে না। কারণ একটা ধানে যেভাবে পরিচর্যা করতে হয়, গমের সেভাবে করতে হয় না, সরিষারও তেমনি ভাবে করতে হয় না, আলাদা আলাদা পরিচর্যা করতে হয়, আলাদা আলাদা ওষুধ প্রয়োগ করতে হয়, সার প্রয়োগ করতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়। তেমনিভাবে বীজ সংগ্রহ বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বীজ উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহের সময় নিম্নোক্ত তথ্য জেনে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের পরিচ্ছেদের মাধ্যমে ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ সম্পর্কে তোমরা জেনেছ। আগামী পর্বে দেখা হবে আমাদের। আগামী পর্বে আমরা আরো বিস্তারিত জানবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবা ইনশাআল্লাহ।